মোবারক। প্রিয় দর্শক সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন ফিরে দেখা আমজাদ হোসেনের আজকের পর্বে। সাথে আছি আমি অর্চি রহমান এবং আজকে এই আলাপচারিতা পর্ব শেষে আমরা যে সিনেমাটি দেখব সেই সিনেমা নিয়ে কথা বলতে চাই। 70-এর দশকে আমজাদ হোসেন রচিত নিরক্ষর স্বর্গে উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে নয়নমণি এবং সেই সিনেমায় আসলে সমাজের যে সকল কুসংস্কার ধর্মান্ধতা আছে সেগুলো নিয়ে কিন্তু দ্রোহের একটা রূপ আমরা পেয়েছি এবং এই গল্পের পেছনের গল্পগুলোই জানতে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি এবং আমাদের সাথে আছেন নির্মাতা, নাট্যকার এবং লেখক সাজ্জাদ হোসেন দুদুল। চলুন গল্প করি তার সাথে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং চ্যানেল 9-এর ঈদের এই বিশেষ আয়োজন ফিরে দেখা আমজাদ হোসেনের আজকের পর্বে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের এই সময়, ঈদের মৌসুমে আসলে আমরা সবাই মন ভালো রাখতে চাই, ভালো সময় কাটাতে চাই এবং টেলিভিশনে আসলে খুব ভালো ভালো কিছু কাজ দেখতে চাই এবং যেমনটা আমি বলেছি যে আজকে কিংবদন্তি চলচ্চিত্রকার, চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা এবং গীতিকার, নাট্যকার আমজাদ হোসেনের নয়নমণি সিনেমাটি আমরা সবাই মিলে দেখব। 1976 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা। সেই সিনেমার গল্পগুলো আপনার কাছে একটু শুনতে চাই, সেই সময়কার স্মৃতি কথাগুলো আপনার কাছে জানতে চাই। আচ্ছা, এটা একটা মজার বিষয়। আমজাদ হোসেনের জীবনের একটি অংশ এই সিনেমাটাতে জড়িত। আমজাদ হোসেন যখন জামালপুরে নাটক করতেন, সেই নাটকে গান বাজনায় তখন তো মেয়েদের পাওয়া যেত না, তারা ছেলেরাই মেয়ে এসে করতেন। তো এটা তারই এক দাদা পরদাদা ছিল, মানে নহরউদ্দিন মণ্ডল, যেটা 22 গ্রামের মোড়ল, যে ক্যারেক্টারটা করেছে এটিএম শামসুজ্জামান। সিনেমাতে ডায়লগও আছে, সে 22 গ্রামের মোড়ল। তো এটিএম এর অভিষেক এই ছবি দিয়ে ভিলেন হিসেবে আমজাদ হোসেন তাকে ব্রেক দেন। তো আমজাদ হোসেনকে জামালপুরে যে ঘটনাটা ঘটেছিল, যে আমজাদ হোসেন নাটক করে, কালচারাল প্রোগ্রাম করে, কবিতা লেখেন, তো এই সকল কারণে তার বিরুদ্ধে পঞ্চায়েত বসবে। তো তখনের পঞ্চায়েতগুলো ছিল দোররা মারতো, জুতা মারতো, জুতা গলায় দিয়ে পুরো শহরে ঘোরানো হতো, এই ধরনের বিচারগুলো হতো। তো আমজাদ হোসেন ওটা মুখোমুখি হতে পারেনি। আমজাদ হোসেন তখন জামালপুর থেকে সেই সময়ে কিছু টাকা নিয়ে, 500 টাকা নিয়ে, তার কৃষ্ণাদি ছিল একজন হিন্দু ভদ্রমহিলা, উনি কৃষ্ণাদিকে বলেছিলেন যে কৃষ্ণাদি আমাকে 500 টাকা দিবে। বাসায় বলার সাহস পাননি তিনি। তো বাসার লোকজনও খেপা যে আমাদের পরিবারের সম্মান আছে, তোকে নিয়ে বিচার সালিশ হবে, এটা তো মানা যায় না। তো উনি চলে আসছেন। ওইটাই সিনেমায় দেখানো হয়েছে যে ফারুক যখন ববিতাকে ওই যে গুলতি মারে, গুলাল, ওই অপরাধে তাকে গ্রাম ছাড়া করে, কিন্তু ফারুকের জন্ম, ওই ছবিটা সমস্ত কুসংস্কার নিয়ে। পরে বিদ্রোহ হয়। কুসংস্কারটা কি, যে ফারুক যেদিন জন্মগ্রহণ করে সেদিনই বাড়িতে আগুন লাগে। তো এটিএম শামসুজ্জামান সহ সবাই বলে যে বাচ্চা আজকে জন্ম নিছে, সেই বাচ্চা আজকেই বাড়িতে আগুন লেগেছে, এটা একটা অলক্ষী অপয়া। তখন রৌশন জামিল তাকে নিয়ে গান গায়, এত সুন্দর হেরেম বাচ্চা, অনেক জনপ্রিয় গান। এরপরে আসেন যে মসজিদ। আমজাদ হোসেন কিন্তু মসজিদের সামনে শুটিং করেছে, রিয়েল মসজিদের সামনে। কিন্তু এখন কি আপনি শুটিং করতে পারবেন রিয়েল মসজিদের সামনে? আমজাদ হোসেনের এই সকল ভাবনা তো অনেক আগে, সেই তখন 1976 সনে। আর এটি একটা উপন্যাস থেকে, তার উপন্যাসটার নাম হচ্ছে নিরক্ষর স্বর্গে। নিরক্ষর স্বর্গে নামটা চিন্তা করেন, কত ক্লাসিক নাম। ববিতাকে সে এটিএম শামসুজ্জামান পান খাওয়ায় সবসময়। হ্যাঁ, পানের মধ্যে জর্দা টর্দা দিয়ে কি সে একটা ভুতুরে অবস্থা তৈরি করলো, তাকে জিনে ধরেছে, তাকে সে পছন্দ করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ফারুক বাউল হয়ে গেল, সে নির্বাসিত হয়ে বাউল গান গায়, সংস্কৃতি চর্চা করে। সেখান থেকে ফিরলো একটা সময়। ফেরার পরে সে দেখলো যে ববিতার কারণে এই বট গাছ, সেটা সে কেটে, এখানেও কুসংস্কার, আল্লাহর ফেরেশতারা থাকে, 300 বছরের পুরনো বট গাছ, এটা কাটতে দেওয়া হবে না ইত্যাদি। তো ফারুক তখন জোর করেই কেটে ফেলে।
তার আগে একটা ঘটনা ঘটে, একটা বাচ্চা মেয়ে মারা যায়, তাকে কাফন দাফন করতে দিবে না, জানাজা হবে না। কেন? তার বাবা কোনোদিন পশ্চিম দিকে মাথা ঠুকেনি, তার মা কোনোদিন মানে পর্দা করেনি, তো তার বাবা বলছে কাফফারা দিতে হবে। এখন কি কাফফারা দিবে? তারা তো আজকে কয়েকদিন যাবৎ খেতেই পারে না, বার্লিও খেতে পারে না, কোনো কিছুই খেতে পারে না, কাফফারাটা আসবে কি থেকে? এই তখন ফারুকের এন্ট্রি হয়, যে একটা প্রতিবাদী যুবক। এবং বাকি গল্পে ফিরছি, তবে ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফিরে দেখা আমজাদ হোসেনের আজকের এই পর্ব, এবং সাথে আছি আমি অর্চি রহমান। ছোট্ট একটা বিরতির পরে ফিরছি আবারও আড্ডায়, গল্পে সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল 9-এর 7 দিন ব্যাপী ঈদের এই বিশেষ আয়োজন ফিরে দেখা আমজাদ হোসেনের আজকের পর্বে। সাথে আছি আমি অর্চি রহমান, এবং আলাপচারিতায় ছিলাম, আমার সাথে আছেন নাট্যকার, লেখক, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল। গল্পে চলে যাচ্ছি আবারও। এই আমজাদ হোসেন দীর্ঘদিন পরে জামালপুরে যায় আমজাদ হোসেন হয়ে। হ্যাঁ, এর মাঝখানে আমজাদ হোসেনের অনেক স্ট্রাগল আছে। আমজাদ হোসেন কিন্তু অনেক মানুষকে ভালো করার জন্য, মোটিভেটেড করার জন্য কাজ করেছে। জেলখানায় নাটক করেছে, এটা শুনেছেন কখনো? জেলখানায় কয়েদিদের জন্য নাটক করত, কয়েদিরাই অভিনয় করত পাত্রপাত্রী সেজে। তার মানে বিষয়বস্তুগুলো এরকম থাকতো যে অপরাধ জীবন থেকে বের হয়ে আসার জন্য। হ্যাঁ, তো আমজাদ হোসেনের এই সকল কীর্তি, এই সকল কাজ তো অনেক অসাধারণ। আমজাদ হোসেন শ্রেণী বৈষম্যের কথা বলে, বিপ্লবের কথা বলে। আজকে যে ধরেন এই যে 24-এর বিপ্লব, আমজাদ হোসেনের সিনেমাগুলো দেখলেই বোঝা যায় যে আমজাদ হোসেন তখন থেকেই বিপ্লবের কথা বলে আসছে। হ্যাঁ, শোষকদের বিরুদ্ধে, শোষিতদের পক্ষে, হ্যাঁ, সবসময় তার একটা দ্রোহ ছিল। আর জীবনকে, বাংলাদেশকে, গ্রামকে, শহরকে আমজাদ হোসেনের দেখার একটা আলাদা চোখ সবসময়ই আছে। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। তাই যদি হয় তো আমজাদ হোসেন ওইখান থেকেই বের করতেন মানুষের সমস্যাগুলো কোথায়, আমি কার বিরুদ্ধে কি করছি, আমি কার ক্ষতির কারণ হচ্ছি, আমি কার উপকারের কারণ হচ্ছি, আমার চরিত্র কি, আমার স্বভাব কি। নিজেকে নিয়ে না, অপরকে নিয়ে, আপনাকে নিয়ে ভাবছে সে। হ্যাঁ, আর দেশকে নিয়ে ভাবছে। কারণ উনি হচ্ছেন মৌলানা ভাসানীর সরাসরি শিষ্য। উনি মৌলানা ভাসানীকে হুজুর ডাকতেন, আমজাদ হোসেন তাকে, হুজুর তাকে আমজাদ হোসেন বলে, আমজাদ বলেই ডাকতেন। তা আপনার যে জীবন থেকে নেয়া সিনেমাটা কিভাবে, এটা কিসের গল্প? এই গল্পটা হচ্ছে যে মৌলানা ভাসানী হুজুর বলেছিলেন যে আমজাদ একটা আসাদের উপরে ছবি করো, হুজুর টাকা জোগাড় করে দিবে। কিন্তু একটা দিন দেখলো যে হুজুরের মন খুব খারাপ, আব্বা দেখলেন। তারপর জিজ্ঞেস করলেন যে হুজুর কি হয়েছে? তখন হুজুর বললেন যে আসলে আসাদের ছবিটা হচ্ছে না, আর পরিবার দিচ্ছে না। এর মধ্যে জহির রায়হান লাহোর চলে গিয়েছিলেন, লাহোর উর্দু ছবি বানাচ্ছিলেন, সেই ছবি ফ্লপ করে যায়। উনি বাংলাদেশে চলে আসেন, আমজাদ হোসেনকে নিয়ে আরিচা ঘাটে যান, বলেন যে তার একটা গল্প লাগবে, 2 বোনের গল্প। মানে কাকে কাকে আর্টিস্ট নেবে সে ঠিক করে রেখেছে, যে আমজাদ হোসেন 2 বোন ঢুকিয়ে দিয়ে ওই আসাদের পুরো গল্পটা ওইখানে দিয়ে দিল। আসাদ সিনেমাটা তো আর হচ্ছে না। এই হচ্ছে জীবন থেকে নেয়া। হ্যাঁ, জহির রায়হানের জীবনে যদি 2টা সেরা ছবি বলি, জীবন থেকে নেয়া আর বেহুলা। বেহুলাটা কার ছবি? বেহুলা হচ্ছে আমজাদ হোসেনের ছবি। বেহুলা আমাদের ফোক। আমজাদ হোসেন অনেক গ্রাম ঘুরে ফোক গান সংগ্রহ করেন, গল্পের গাঁথুনি তৈরি করেন, সব কিছু তৈরি করেন। সম্ভবত ইসলামপুরে মুন জুয়েলার্স বা এরকম কেউ প্রডিউসার ছিলেন। তো এখানে চিত্রা ফিল্মস, তারপরে স্টার কর্পোরেশন আমজাদ হোসেনের কাছে ছবিটা চেয়েছেন। মানে তারা প্রডিউসার, আমজাদ হোসেন ডিরেক্টর, আমজাদ হোসেন সব কিছু, কিন্তু আমজাদ হোসেন দেননি। আমজাদ হোসেন বলেছে আমি ভদ্রলোকের সাথে কমিটেড, কিভাবে দেব? তো তখন জহির রায়হান একদিন সাউন্ড কমপ্লেক্সের সিঁড়ি দিয়ে, সিঁড়ির উপরে দাঁড়ানো, আমজাদ হোসেন ওই উল্টো আরেক দিক থেকে আসছে রাস্তাটায়। তো দেখে বলছে জহিরদা কেমন আছেন? জহির রায়হান বলেছেন আমজাদ ভালো আছি। এই দুজনের কথোপকথনের মাধ্যমে উনি বলছেন জহির রায়হান আমার হাতে কাজ নেই, কি করব?
এখন স্টার কর্পোরেশন আমাকে বলেছে একমাত্র বেহুলাটা তারা করতে পারে, আর বেহুলা আছে আমজাদ হোসেনের কাছে, যদি আপনি সেটা আনতে পারেন তাহলে হবে। তো আমি কি করব? আমজাদ হোসেন কয়েক সেকেন্ড ভেবে বললো যে জহিরদা চলেন, কারণ এফডিসিতে নাম এন্ট্রি করার একটা প্রক্রিয়া আছে। তো তারপরে নাকি ওই মুন জুয়েলার্সের ভদ্রলোকের সাথে কথা বলেছে আব্বা, কথা বলে ওই লোককে বলেছে যে দেখেন আমি কাউকে দেইনি, জহিরদা চেয়েছে, আমি না করতে পারছি না, আপনিও থাকতে পারছেন না, আমিও থাকতে পারছি না। তো ওই লোকটা মানে খারাপভাবে নেয়নি বিষয়টা, ওনার যা খরচপাতি হয়েছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। পরে স্টার কর্পোরেশন করেছে সিনেমাটা, জহির রায়হান করেছে, আমজাদ হোসেন সাথে ছিল, আমজাদ হোসেন অভিনয়ও করেছে, সবকিছুই করেছে। আমি সেটা বলতে চাচ্ছিলাম যে সময়ের কত আগে চিন্তা করে উনি এগিয়েছিলেন। সেটাও বড় কথা না, আমজাদ হোসেনের যে মন মানসিকতা, যে উদারতা, অন্য কেউ কি দিবেন এইভাবে কাউকে কোনো একটা ছবি এইভাবে দিয়ে দিবেন না। হ্যাঁ, তো আর মানুষ একটা ভুল তথ্য দেয়, জহির রায়হানের অ্যাসিস্ট্যান্ট ছিল আমজাদ হোসেন, এটা ভুল। আমজাদ হোসেন কখনো কোনোদিন কারোর সহকারী ছিলেন না। আমজাদ হোসেন সরাসরি লেখক থেকে, অভিনেতা থেকে পরিচালক গেল এটা। এরপরে আসেন খানাতা চাচা, ওনার জীবনে দুইটা সেরা ছবি, সুজন সুখী, আবার তোরা মানুষও, দুইটাই লেখক আমজাদ হোসেন। তৌকিরের জয়যাত্রা, ওটার উপন্যাস হচ্ছে আমজাদ হোসেনের অবেলা অসময়। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র আমজাদ হোসেন শুরু করেন, যেটার নাম ছিল বাংলার মুখ। পোস্টারও হয়ে গিয়েছিল, ফাইনাল প্রিন্ট হবে, হলে রিলিজ হবে, যুদ্ধকালে চলাকালীন সময় শ্যুট করা। কিন্তু তখনও তো সাপোতের দল চলে যায়নি, সাউন্ড নেগেটিভ, পিকচার নেগেটিভ ল্যাব থেকে গায়েব করে দিয়েছে, যে কারণে তো আর ছবিটা করা সম্ভব হয় নাই। তার প্রতিটি কাজ বা লেখার কথা যদি বলি, নির্মাণের কথা যদি বলি, ওই ভাবনার জায়গাটা কিন্তু তৈরি করে দেয় মানুষের ভেতরে। তিনি যা ভাবতেন সেটাও কোনো না কোনোভাবে কিন্তু আমাদের মাঝেও চলে আসে ভাবনার জায়গাটা। সেখানেই নিশ্চয়ই একজন এরকম কল্পকারের সার্থকতা। আর নয়নমণির গল্পে যদি একটু চলে আসে, আমার শেষ দৃশ্যের কথাটা খুব মনে পড়ছে, যেখানে নয়ন যে সে গ্রামবাসীকে মশাল নেভাতে মানা করে এবং লেখা সেখানে পর্দায় লেখা ওঠে ওরা আসছে। এই ভাবনার জায়গাটা একটু যদি আমি একটু শুনতে চাই বা জানতে চাই, কোনো গল্প যদি থাকে এটার পেছনে। এটার পেছনে গল্প হচ্ছে যে শোষিতদের জাগিয়ে তোলা, ডাক দেয়া। যেমন তার আগে একটা ডায়লগ আছে যে আনোয়ার হোসেন তার বাবা, নয়নের বাবা, হ্যাঁ, তো বাবা ডাক শুনেনি সে, ছোটবেলা থেকেই সে বাইরে, তারপরে গ্রামে আসার পরে বাবার সাথে ওইভাবে তার হয়নি। তো বলছে যে বাবা একবার বাবা বলে ডাক, বাবা বলে ডেকে সে মারা যায়। মারা যাওয়ার পরে তখন মনিকে বলছে, মানে ববিতাকে ফারুক বলছে যে আর কত কবর খুঁড়বো আমি। হ্যাঁ, তারপরে তখনই ওই ডাকটা দেয়, বিপ্লবের যে ডাকটা দেয়, এই মশাল তোরা কেউ নিভাবি না, মশাল জ্বালায় রাখ, আমি আইতেছি, ওরা আসছে। এটা দেখলে বা শুনলে গার পশম দাঁড়ায় যায়। একটা গান আছে নয়নমণিতে, যখন ফারুক দোকান দিল একটা গানের আসর করবে, টেলিসামাদ বলছে যে আমি সবাইকে জানাই, তখন এটিএম শামসুজ্জামানরা এসে বাধা দিচ্ছে, কোনো গান বাজনা হবে না এই গ্রামে, কোনো মানে বেদাত কোনো কাজ হবে না। তখন ফারুক বলছে যে আমার কিছু কথার উত্তর দিতে পারলে আমি এটা বন্ধ, তখন গানটা হয়। সুন্দর কথা, এর চাইতে সুন্দর সুর আর কি হতে পারে। এটা আমজাদ হোসেন সবসময় রিসার্চ করেন, একটা বছরে একটা ছবি করতেন এবং ছবিটা 31শে ডিসেম্বর হলেও রিলিজ করতেন, ঢাকার বাইরে হলেও একটি হলে হলেও রিলিজ করতেন, যে শুক্রবার পরে নাই, স্বাভাবিক রিলিজ ডেট নাই, তখন ঢাকার বাইরে একটা হলেও রিলিজ করতেন বছরটা ধরার জন্য। এবং বাকি গল্পে ফিরছি, তবে ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফিরে দেখা আমজাদ হোসেনের আজকের এই পর্ব, এবং সাথে আছি আমি অর্চি রহমান। ছোট্ট একটা বিরতির পরে ফিরছি আবারও আড্ডায়, গল্পের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল 9-এর 7 দিন ব্যাপী ঈদের এই বিশেষ আয়োজন ফিরে দেখা আমজাদ হোসেনের আজকের পর্বে। সাথে আছি আমি অর্চি রহমান এবং আলাপচারিতায় ছিলাম, আমার সাথে আছেন নাট্যকার, লেখক, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল। গল্পে চলে যাচ্ছি আবারও। যে আমজাদ হোসেন 100 বছরে একজন আমজাদ হোসেন জন্ম হবে কিনা আমরা সঠিকভাবে বলতে পারি না,
কোনো মানে কনফার্ম হয়ে বলতে পারি না, শিওরিটি দিতে পারি না, সেখানে আমজাদ হোসেনের মূল্যায়ন কোথায়? কোথায় মূল্যায়ন? নাই তো। এই প্রথম দেখছি যে চ্যানেল 9 7 দিন ব্যাপী ফিরে দেখা আমজাদ হোসেন করছে। কই কোনো চ্যানেল করছে? সরকারের কোনো পৃষ্ঠপোষকতা আছে? কোথাও কোনো এই জায়গা আছে? আমজাদ হোসেনের তো টেলিভিশন নাটকে এখন সবাই সিকুয়েল বলে। জব্বর আলীর মতো বাংলাদেশের প্রথম সিকুয়েল। তো জব্বর আলীর মতো নাটক কি আর হবে? আছে? নেই তো। এই জব্বর আলীর লেখা কিভাবে? তখন মুস্তাফিজুর রহমান জিএম আমজাদ হোসেনকে ভিতরে রেখে বলছে যে এরকম মোস্তফা মনোয়ার স্যার বলছেন, সবাই বলছেন যে আমজাদ একটা বিনোদনমূলক একটা কাজ করতে হবে বিটিভিতে, আমরা সাধারণত এইভাবে কাজ করি না। তা আমজাদ হোসেন বলছে যে আমি আর তো সময় নাই, আমি এখন পারবো না, তো আর আমি শুধু বিনোদনের কাজ করব না, বিনোদনের মধ্যে কিছু থাকতে হবে, কিছু বার্তা থাকতে হবে। তখন আমজাদ হোসেনের বন্ধু মুস্তাফিজুর রহমান চাচা উনি বুঝতে পেরেছেন আমজাদ হোসেনকে দিয়ে কিভাবে লেখাতে হবে। আমজাদ হোসেনকে বসিয়ে বলেছে যে বয় আসছি আমি, হ্যাঁ, এই কথা বলে রুমটা লক করে তালা দিয়ে চলে আসছে। এবং টাইম টু টাইম আমজাদ হোসেনের খাবার দাবার সব কিছু যাচ্ছে, কিন্তু আমজাদ হোসেন না লিখে বেরোতে পারবে না। এটা হলো যে মুস্তাফিজ চাচার কথা। এই জব্বর আলীর এইভাবে জন্ম, এইভাবে সৃষ্টি। তো আমজাদ হোসেন আনপ্যারালাল একটা ক্রিয়েটিভ মানুষ, তার কোনো আমি সমকক্ষ বাংলাদেশে দেখি না। এত প্রতিভা নিয়ে এত জায়গায় সফল আমার দেখা মতো, আমার জানা মতে কোনো মানুষ আমি দেখি না। আমজাদ হোসেন সত্য যত নির্মম হোক, বিচার যত কঠিন হোক, ন্যায়ের জায়গাটা প্রতিষ্ঠা করার জন্য খুবই সচেষ্ট ছিলেন এবং খুবই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। আমজাদ হোসেনের লেখা, আমজাদ হোসেনের ভাবনা, একটা রেফারেন্স দিই। উনি লেখেন কিভাবে, রাতে কুচিমুচি বলি আমরা, সেভাবে খুব ছোট হয়ে শুয়ে থাকে, শুয়ে ভাবছে, সে কিন্তু ঘুমাচ্ছে না, সে কিন্তু ভাবছে। একদিন রাতে 3টার সময় মানিকগঞ্জে লাইট ক্রু, এখন পরিচালক হয়েছেন রাজ্জাক, ওকে বলছে রাজ্জাক এদিকে আয়। রাজ্জাক আবার ঘুরঘুর করতো তার রুমের পাশে, স্যার কখন ডাকে, কি প্রয়োজন হয়। তার কাজ কিন্তু এটা না, তার কাজ কিন্তু প্রোডাকশন, সে কিন্তু লাইট ক্রু, এইসব কাজ হচ্ছে প্রোডাকশন ক্রুদের। কিন্তু সে আমজাদ হোসেনকে ভালোবাসে, প্রচণ্ড রকমের ভালোবাসে, এই জন্য সবসময় তার জন্য নিবেদিত থাকে। তো তখন বলল যে এরকম লেখা হয়ে গেছে একটা গান, এটা আলাউদ্দিন আলীর কাছে এখনই পাঠা। হ্যাঁ, সুরটা মোটামুটিভাবে গুনগুন করে সে রেকর্ড করে দিয়েছে, কথাগুলো লিখে দিয়েছে। তো এখন বলতেছে স্যার এখন এই সময় কিভাবে, তখন তো আর মানিকগঞ্জ থেকে আসার সুব্যবস্থা এত সুন্দর ছিল না। তখন তাকে বোঝানোর জন্য বলা হলো যে ঠিক আছে এখনই যাচ্ছে। কিন্তু আসলে যায় না, সকালবেলায় আসছে, ভোরবেলা ফার্স্ট টিপে বা ফার্স্ট বাসে বা এরকম কিছু একটা হবে, কিন্তু তাকে বলা হয়েছে যে এখনই গিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের চ্যানেল 9-এর ঈদের বিশেষ আয়োজন। ফিরে দেখা আমজাদ হোসেনের আজকের এই বিশেষ পর্ব। নিশ্চয়ই পুরোটা সময় আমাদের সাথে ছিলেন, আরও কিছুক্ষণ আমাদের সাথে থাকতে হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সিনেমাতে। আজকে আমরা দেখব নয়নমণি সিনেমা।